নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুস্থ দেশ, সুস্থ জাতি গড়তে গেলে তার নাগরিকদের সুস্থ থাকা দরকার। আর নাগরিকদের সুস্থ থাকতে গেলে আমাদের দরকার সুস্থ শিশু, আর সুস্থ শিশুর জন্য আমাদের দরকার সুস্থ মা। এই সবার মধ্যে যে সুস্থতার বার্তা, গোটা দেশকে সুস্থ রাখা, একটা সুস্থ ভারত, একটা সুপোষিত ভারত, একটা বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। এই এগিয়ে চলার পথে আমাদের একটা বড় উদযাপনের মধ্যে দিয়ে আমরা রয়েছি অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাসের মধ্যে, যেখানে আমরা গোটা দেশ জুড়ে বিশেষ করে মায়েদের এবং মেয়েদের এবং শিশুদের আরও কী করে ভালো স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায়, আরও কী করে পুষ্টিকর খাবার দাবার দেওয়া যায়, কী করে মায়েদের শিশুদের আমরা সুস্থ এবং সক্ষম রাখতে পারি, তা নিয়ে আমরা কথা বলছি। এ নিয়ে গোটা দেশ জুড়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের নানা কর্মসূচি রয়েছে। আজকের এই অনুষ্ঠানে আমরা বিস্তারিত কথা বলবো অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাস নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য বিশেষজ্ঞ হিসেবে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর চন্দ্রানী বিশ্বাস, যুগ্ম অধিকর্তা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, ত্রিপুরা সরকার। ম্যাম, আপনাকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। প্রথমেই ধন্যবাদ দূরদর্শনের আহ্বানে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা তো কথা বলবো রাষ্ট্রীয় পোষণ মাস নিয়ে। আমরা প্রথমে একটু আপনার থেকে জেনে নেব, এই যে 17 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর, এই যে এক মাস আমরা রাষ্ট্রীয় পোষণ মাস, অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন করছি, অর্থাৎ এটা 2018-তে বোধহয় শুরু হয়েছিল। তো আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে বা আমাদের রাজ্যে এই রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপনের গুরুত্ব আপনি কতটা মনে করছেন? প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে, কারণ যে কর্মযজ্ঞে আমরা কাজ করছি, প্রতিনিয়ত একসাথে কাজ করছি, তার মধ্যে অ্যাওয়ারনেস জেনারেশনটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা এই পুরো দেশে জন আন্দোলন তৈরি করতে পেরেছি একই সাথে এবং একই উদ্দেশ্যে, যাতে আমরা আমাদের দেশের সমস্ত নাগরিককে আমরা সুপুষ্টির দিকে নিয়ে যেতে পারি, সুপুষ্টির দিকে নিয়ে যেতে পারি, এবং আমরা যাতে ম্যাল নিউট্রিশন ফাইট করতে পারি, অপুষ্টিকে যাতে আমরা ফাইট করতে পারি। আমরা দেখব আমাদের জীবনে নিউট্রিশন খুব ইম্পর্টেন্ট, খাদ্যের সাথে আমাদের শরীরের যে সম্পর্ক সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুব সায়েন্টিফিক। কি খাচ্ছি, কতটা আমরা ওয়ার্কআউট করছি, এক্সারসাইজ করছি, কতটা জল খাচ্ছি, কতটা কম্পোনেন্ট অফ নিউট্রিশন আমাদের ফুডে রয়েছে, সেটা খুব মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। আমরা সেই আমাদের যে জীবনশৈলী হবে, আমরা কিভাবে বাঁচবো আমাদের জীবনটা, সেটা ডিপেন্ড করছে এই প্রতিটা কম্পোনেন্টের উপর। আমরা কি খাচ্ছি, কতটা ওয়ার্কআউট করছি, এবং কিভাবে আমরা আমাদের মেন্টাল হেলথটাকে ঠিক রাখছি, পুরোটা ব্যাপার নিয়েই কিন্তু আমাদের এই রাষ্ট্রীয় পোষণ মাহ। রাষ্ট্রীয় পোষণ মাহ আমরা প্রতি বছর সেলিব্রেট করি এই সেপ্টেম্বর মাসে। এই বছরও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় মধ্যপ্রদেশে 17 সেপ্টেম্বরে পুরো দেশের জন্য একসাথে ওই দিন ইনগরেশন করেছেন, লঞ্চ করেছেন সুস্থ নারী এবং সশক্ত পরিবার। সেখানে স্বাস্থ্য দপ্তরের সাথে সমাজ কল্যাণ দপ্তরও কিন্তু আমাদের এই রাজ্যে, আমরাও 17 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ছিলেন, অন্যান্য মন্ত্রীরাও ছিলেন, বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন, সেখানেও আমরা কিন্তু আমাদের রাজ্য জুড়ে সেই লঞ্চটা হয়েছে। পাশাপাশি আমরা এই কর্মযজ্ঞে শুধুমাত্র যে সমাজ কল্যাণ দপ্তর নয়, প্রতিটা দপ্তর একসাথে একযোগে কাজ করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের দপ্তরে এই যে প্রস্তুতি, কিভাবে আমরা এই সেলিব্রেশনটা করব, কেন করব, সেটা প্রতি বছর আমরা তৈরি থাকি কখন পোষণ মাস আসবে। যদি দেখুন আপনারা, আমাদের সমাজ শিক্ষা দপ্তরের যে মুখ্য উদ্দেশ্য রয়েছে, আমরা শিশুদের জন্য কাজ করছি, মায়েদের জন্য কাজ করছি, এটা আমাদের রেগুলার প্রোগ্রাম, প্রতিনিয়ত আমরা কাজ করছি, প্রতিদিনের প্রতিজ্ঞাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের একেবারে প্রতিটা পাড়ায় পাড়ায় অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। এত সেন্টার রয়েছে আমাদের রাজ্যে, 10,275 সেন্টার রয়েছে এই মোমেন্টে, যেখানে সব থেকে বেশি ওয়ার্কফোর্স কাজ করছে আমাদের সাথে। এতজন অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার কাজ করছে। কী জন্য কাজ করছে? যাতে আমরা মায়ের স্বাস্থ্য, শিশুর স্বাস্থ্য আমরা ঠিক রাখতে পারি। পাশাপাশি মা শিশুর পাশাপাশি বয়ঃসন্ধিকালের যে মেয়েরা রয়েছেন, তাদেরও যাতে আমরা ভালো রাখতে পারি। পোষণ অভিযানের যে মুখ্য উদ্দেশ্য, সেটা হলো আমাদের মারা, শিশুরা, তাদের মধ্যে যাতে এনিমিয়া না হয়, এনিমিয়াটা আমরা যাতে কমাতে পারি, অ্যানুয়ালি 2%, তাদের মধ্যে যাতে আমরা সুস্বাস্থ্য, মানে ওদের স্টান্টিং ওয়েস্টিং যাতে না হয়, সেটা যাতে আমরা 2% করে অ্যানুয়ালি কমাতে পারি, সেটা দেখা, এবং আমাদের অ্যাডোলেসেন্ট গার্লসের যাতে এনিমিয়া না হয়, 2% অ্যানুয়ালি কমাতে পারি, সেই মুখ্য উদ্দেশ্য নিয়ে প্রতিদিন আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে আমরা কাজ করছি, এবং মান্থলি একদিন আমাদের হাইট অ্যান্ড ওয়েট মেজারমেন্ট নেওয়া হচ্ছে।
এই বছরের যখন পোষণ মা সেলিব্রেশনের কথা আমরা জানলাম, দেখলাম যে এটা একটা খুব ইনোভেটিভ প্রোগ্রাম তৈরি হয়েছে, ভারত সরকার তৈরি করেছে, যেখানে আমরা ওবেসিটি নিয়ে কথা বলছি। আমরা এখানে কিভাবে কম তেল কম চিনি খাওয়া দরকার সেটা নিয়ে কথা বলছি। কিভাবে আমরা এক পের মা কি নাম এই কনসেপ্টটাকে ইউজ করে আমাদের বাড়ি ঘরে একটা কিচেন গার্ডেন তৈরি করতে পারি, আমাদের কর্মসংস্থান হোক, সেটা আঙ্গনওয়াড়ি সেন্টার হোক, কিভাবে ভালো ভালো নিউট্রিশিয়াস ফুড, ফ্রুটস যেগুলো রয়েছে, ভেজিটেবলস রয়েছে, সেগুলো আমরা গাছে লাগাতে পারি। এছাড়াও আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, পোষণ ভি পড়াই ভি নতুন কনসেপ্ট এসছে আমাদের ভারতবর্ষে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-এর সাথে। এই কনসেপ্টে আমরা কিভাবে আমাদের শিশুদেরকে খেলার ছলে পড়াশোনা করাতে পারি, মনোযোগী করতে পারি। কারণ দেখা যায় 80% ব্রেন ডেভেলপমেন্ট হয় এই 0 থেকে 2 বছরের মধ্যে। এই 85% ব্রেন ডেভেলপমেন্টের যে সময়টা, সেটা কিন্তু অঙ্গনওয়াড়ি সার্ভিস সেন্টারেই বাচ্চারা কাটায়। ওই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, তার ওভারঅল ডেভেলপমেন্টে। ফার্স্ট 1000 ডেজ আমাদের বাচ্চাদের জীবনে খুব ইম্পর্টেন্ট, জন্ম থেকে 2 বছর বয়স অবধি। এই সময়টাতে যদি আমরা প্রপার নিউট্রিশন দিতে পারি, প্রপার ইসিসি দিতে পারি, স্টিমুলেশন দিতে পারি ওদেরকে, তাহলে কিন্তু প্রপার ডেভেলপমেন্ট আমরা আশা করতে পারি। এছাড়াও কিন্তু কিভাবে ইয়াং চিলড্রেনকে আমরা খাওয়াবো, সেই খাদ্যনীতি কী হবে ইনফ্যান্টকে এবং ইয়াং চিলড্রেনকে, সেটার জন্যও কিন্তু পোষণ মাতে আমরা রেখেছি। কিভাবে ওদেরকে আমরা বোঝাবো যে ব্রেস্ট ফিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর 6 মান্থ, অনলি ব্রেস্ট ফিডিং ফর 6 মান্থ। আফটার 6 মান্থ কীভাবে কমপ্লিমেন্টারি নিউট্রিশন ইন্ট্রোডাকশন করতে হবে, কী খাওয়াতে হবে, খিচুড়িটা কীভাবে তৈরি করতে হবে, সেটা কমিউনিটিকে বোঝানো। পাশাপাশি 2 বছর অবধি ব্রেস্ট ফিডিংটা কীভাবে কন্টিনিউ করা যায়, সেটা আমরা কিভাবে বাচ্চাদেরকে ধীরে ধীরে নিজেদের ফুড প্র্যাকটিসে নিয়ে আসতে পারি, সেটাও খুব ইম্পর্টেন্ট, যাতে আমরা একটা ওভারঅল গুড স্টেট অফ হেলথ অ্যান্ড মাইন্ড আমরা পেতে পারি। সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। ভোকাল ফর লোকাল রয়েছে আর একটা অন্যতম একটা কম্পোনেন্ট সেখানে। তো আত্মনির্ভর ভারত তৈরির জন্য আমরা এই কাজগুলো করছি। তো পোষণ অভিযান এই বছরের পোষণ মাস সেলিব্রেশন, রাষ্ট্রীয় পোষণ মাস সেলিব্রেশন একটা কনভার্জেন্ট প্রোগ্রাম হচ্ছে, যেখানে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে, যেমন ধরুন টিআরএলএম রয়েছে, হেলথ রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন, আরডি রয়েছে, সবাইকে একসাথে নিয়ে আমরা এই কাজগুলো এই মাস ভরা আমরা কাজ করছি। প্রতিটা অঙ্গনওয়াড়ি সেন্টারে সেলিব্রেশন হচ্ছে এবং ড্যাশবোর্ডে প্রতিদিন রিপোর্ট যাচ্ছে যে আমরা কতটা কাজ করছি, কোথায় কি কাজ হচ্ছে, ছবি ভিডিও সহ সেগুলো আমরা আপলোড করছি। ভারতবর্ষে দিল্লিতে বসে সবাই দেখতে পাচ্ছে ত্রিপুরায় কি কাজ চলছে। আর এমনিতেও ত্রিপুরাতে যে কাজ চলছে, আমরা প্রতিনিয়ত উৎসাহ পাচ্ছি ভারত সরকার থেকে, যেভাবে প্রতিটা প্যারামিটারে ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ দপ্তর আমরা কাজ করে যাচ্ছি। আমাদের দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থানে এখন ত্রিপুরা রয়েছে। আর যেমন আমাদের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা স্কিম। আপনি যদি দেখেন পুরো ভারতবর্ষে আমরা 2nd পজিশনে রয়েছি। সেখানে আমাদের প্রেগনেন্ট মাকে আমরা প্রথম ইস্যুর জন্য 5,000 টাকা, সেকেন্ড ইস্যুর জন্য আমরা যদি গার্ল চাইল্ড হয় আরও 6,000 টাকা দেওয়া হয়। এই যে ব্যাপারটা, এটা আমাদের যে প্রেগনেন্ট মারা রয়েছে, যারা মাতৃত্বকালীন ছুটি পান না, তাদের জন্য। তাদের যে রেসপন্স আমরা পাচ্ছি পুরো রাজ্যে, প্রচুর সংখ্যক মহিলারা রেজিস্ট্রেশন করছেন, আমরা ওদেরকে আর্থিক সাহায্য করছি। এছাড়াও মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার নামে একটা স্কিম রয়েছে, যেটা খুব ইনোভেটিভ স্কিম, অনলি ফর ত্রিপুরা রাজ্যের নিজের বাজেট থেকে 8 কোটি টাকা 8 কোটির উপরে খরচা করে আমরা আমাদের সমস্ত প্রেগনেন্ট মা, এটা সবার জন্য, শুধুমাত্র মাতৃত্বকালীন ছুটি যারা পান না এটা নয়, সমস্ত ক্যাটাগরির প্রেগনেন্ট মাকে আমরা 2,000 টাকা করে দিচ্ছি 4টা ইনস্টলমেন্টে। এইভাবে আমরা চেষ্টা করছি আমাদের প্রেগনেন্ট মা যারা রয়েছেন তাদেরকে আমরা যাতে প্রতিনিয়ত সাপোর্ট করতে পারি, যাতে ম্যালনিউট্রিশন ফাইট করতে পারে। শুধুমাত্র প্রেগনেন্ট মহিলা নয়, ওনার গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তানকেও যাতে আমরা ভূমিষ্ঠ হতে সুস্থভাবে সাহায্য করতে পারি, সেটাই আমাদের প্রচেষ্টা রয়েছে। আপনি পোষণ মাস সম্পর্কে একদম বিস্তৃতভাবে বললেন। এবার আমি একটু স্পেসিফিক কয়েকটা ব্যাপারে আসি। আমি একদম আলাদা করে আপনার কাছে জানতে চাইবো। সেটা হচ্ছে যে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, SBCC যেটা আপনারা বলছেন। তো দেখা যাচ্ছে এখানে পোষণের পাশাপাশি, যেটা আপনি বারবার বললেন, যে অ্যাওয়ারনেসের ব্যাপারটা খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ এই যে ব্যাপারটা, এটাকেও হাইলাইট করা হচ্ছে। তো এই ব্যাপারটা হঠাৎ করে কেন উঠে এলো, এই দিকটা যদি আমাদের একটু সহজ করে বুঝিয়ে বলেন। নিশ্চয়ই। ব্যাপারটা ঠিক কি, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ বলতে কি বোঝাতে চাইছেন? খুব সহজ ভাষায় চেষ্টা করব বলতে। আমরা আমাদের যে ডিসিপ্লিন রয়েছে জীবনে, সেটা খুব ম্যাটার করে যে আমরা কি লাইফ লিড করব। প্রতিদিন আমরা কি খাচ্ছি, আমার প্লেটটা কালারফুল কিনা, বিভিন্ন ধরনের সবজি আছে কিনা, সেটাতে আমাদের লোকালি অ্যাভেলেবল ফুড আমার প্লেটে আছে কিনা, সেটা আমাদেরকে দেখতে হবে। এবং এইবারের যে পোষণ মা, তার মধ্যে খুব ইন্টারেস্টিংলি আরেকটা অন্যতম কম্পোনেন্ট হচ্ছে মেন স্ট্রিমিং, মানে পুরুষ মানুষকে আমরা রাখছি এই অ্যাওয়ারনেস জেনারেশনে। কারণ দেখা যায়
অধিকাংশ পরিবারে পুরুষরাই হয়তো বাজার করছে এবং সেই বাজারের ব্যাগে ঠিক কী থাকছে, সেখানে ভালো ভালো সবজি থাকছে, তো ভালো নিউট্রিশিয়াস খাবার থাকছে, তো যেখানে সমস্ত ধরনের কম্পোনেন্টস আছে নিউট্রিশনের, প্রোটিন, ফ্যাট, মিনারেল, এগুলো সব কিছু থাকছে, ভিটামিনস। সেটা আমরা যাতে পুরুষ যারা রয়েছে তাদেরকে যাতে অ্যাওয়ারনেস করতে পারি, কমিউনিটি অ্যাওয়ারনেস করতে পারি, এবং ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভ থাকতে হবে। আমি যদি সুস্থ থাকতে চাই, আমাকে নিজেকে দেখতে হবে যে আমি কি খাচ্ছি, আমার শরীরটা ঠিক আমি কিভাবে কেয়ার করছি। পাশাপাশি ফ্যামিলিকেও দেখতে হবে যে এই বাড়িতে মহিলা প্রেগনেন্ট রয়েছে, ছোট শিশু রয়েছে, তার খাওয়ার নীতি কী রয়েছে, তার ব্রেস্ট ফিডিং কোনো সমস্যা হচ্ছে কিনা, ব্রেস্ট ফিডিং ঠিক কীভাবে করতে হবে সেটাও আমরা শেখাচ্ছি আমাদের ওয়ার্কারের মাধ্যমে, হোম ভিজিটের মাধ্যমে, এবং আশারাও যাচ্ছে ইকুয়ালি সেখানে কীভাবে ব্রেস্ট ফিডিং করাতে হবে, কেন ব্রেস্ট ফিডিং করাতে হবে। তার পরবর্তীতে যে বাচ্চাটা 2 বছর হলো, বাচ্চা 6 মাস কমপ্লিট হলো, 6 মাসের পরবর্তী থেকে 2 বছর অবধি সে কী খাদ্য খাবে তাকে শেখানো, কমিউনিটিকে শেখানো, কমিউনিটি পার্টিসিপেশন, গার্জিয়ান যারা রয়েছে তাদের এঙ্গেজমেন্ট ইজ খুব ইম্পর্টেন্ট, কেয়ার গিভার যারা রয়েছে, কেয়ার যারা দেবে বাচ্চাকে বা প্রেগনেন্ট মাকে, তাদেরকে এডুকেট করা খুব ইম্পর্টেন্ট। তার জন্য আমরা তাদের কমপ্লিট পরিবারকে একসাথে করে কমিউনিটিতে আমরা অ্যাওয়ারনেস করছি। প্রতিটা পাড়ায় পাড়ায় আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, সেখানে বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশনের জন্য কন্টিনিউয়াস লেভেলে আমরা কিছু প্রোগ্রাম করে থাকি। সেগুলো হচ্ছে গোদ ভাড়াই, মানে স্বাদ ভক্ষণের প্রোগ্রাম। দেখা যায় সাধারণত স্বাদ ভক্ষণ 9 মাসে গিয়ে হয়, ওই দিন প্রেগনেন্ট মহিলাকেই ভালো করে সাজিয়ে আমরা এমনভাবে খাওয়ালাম যে শি ল্যান্ডস ইন হসপিটাল। এক্স্যাক্টলি। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে পোষণ অভিযানে যে যবে থেকে মা জানলো, প্রেগনেন্ট মহিলা জানলো উনি প্রেগনেন্ট, ঠিক ওই দিন থেকে সে কী খাবে, ভালো ভালো খাদ্য কী খাবে, সেটা তাকে তার পরিবারকে বোঝানো অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের মাধ্যমে, এবং তাকে একটা ডায়েট চার্ট দেওয়া যে কি খেলে ভালো হবে, স্পেসিফাইড সঠিক একটা কি খাবে, কতটা খাবে ডিজাইন করে দেওয়া একেবারে। এছাড়াও সে কিভাবে ডাক্তার দেখাবে, অ্যান্টিনেটাল কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, সে হসপিটালে যাবে তাকে রেফার করা, নিকটবর্তী যাবে, একেবারে আইএফএ নেওয়া, এই সমস্ত ব্যাপারে তাকে তদারকি করা, তাকে বোঝানো, রেফার করার কাজগুলো আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার করছে। এর পাশাপাশি আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে সাপ্লিমেন্টারি নিউট্রিশন দেওয়া হচ্ছে প্রেগনেন্ট মহিলাদেরকে, নার্সিং মহিলাদেরকে জন্মের পরবর্তীতে 6 মাস। এই যে ব্যাপারগুলো, এবং আমাদের ছোট বাচ্চারা আপনারা জানেন যারা অঙ্গনওয়াড়ি সেন্টারে আসছে, 6টা সার্ভিস আমরা দিচ্ছি তাদেরকে। প্রি স্কুল এডুকেশন রয়েছে, সাপ্লিমেন্টারি নিউট্রিশন রয়েছে, সেখানে হেলথ চেক আপ রয়েছে, রেফারেল রয়েছে, টিকাকরণ রয়েছে, হেলথ এডুকেশন রয়েছে, যে 6টা সার্ভিস আমরা দিচ্ছি। এটাও কিন্তু একটা জন আন্দোলনের রূপ নিয়েছে পুরো ভারতবর্ষে, সব ওয়ার্ল্ডের সব থেকে বড় ইউনিভার্সাল বিগেস্ট প্রোগ্রাম ইন দ্য ওয়ার্ল্ড। অনেক কান্ট্রি আছে যারা ভারতবর্ষকে দেখতে আসে কিভাবে ভারতবর্ষ এই একটা প্রোগ্রাম করছে অঙ্গনওয়াড়ি সার্ভিসের মাধ্যমে, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের বেনিফিশিয়ারিরা সম্পূর্ণ সার্ভিস পাচ্ছে। অনেক কান্ট্রি আসছে দেখতে যে কিভাবে এটা সম্ভব হয়েছে। আমাদের যে মেকানিজম তৈরি হয়েছে একেবারে গ্রাসরুট লেভেলে, ওয়ার্কার থেকে শুরু করে আমাদের সুপারভাইজার রয়েছে, সিডিপিও রয়েছে, ডিপিও রয়েছে, এবং আমাদের স্টেট লেভেল ফাংশনারিজ রয়েছে, এবং আমরা কনভার্জেন্সে, কোঅর্ডিনেশনে আমরা হেলথ ডিপার্টমেন্টের সাথে কাজ করছি, হেলথ প্যারামিটারের উপরে কাজ করছি, যাতে আমরা একেবারে টিম ওয়ার্কে ফিল্ডে এই সমস্ত ম্যালনিউট্রিশন বলুন, হেলথ রিলেটেড যা সমস্যা আছে সেগুলো বলুন, কিভাবে ফাইট করতে হবে, কিভাবে জন আন্দোলন তৈরি করতে হবে। কোভিডের সময় আমরা কি করেছি, আমরা সবাই নিজের হাত ধুয়েছি, স্যানিটাইজার ইউজ করেছি, বিকজ অ্যাওয়ারনেস ছিল ওইভাবে। এখনও কিন্তু সেই জন আন্দোলন তৈরি হয়ে গেছে পোষণ রিলেটেড, এখন মানুষ জানে ঠিক কিভাবে খেতে হবে, কি খেতে হবে। তারপরেও দেখা যায় যে আমাদের ওবেসিটিটা বাড়ছে আমাদের রাজ্যে না, শুধুমাত্র আমাদের রাজ্যে বলবো না, আমাদের ওভারঅল ওয়ার্ল্ডে আপনি দেখুন মানুষের জাঙ্ক ফুডের প্রতি একটা ইন্টারেস্ট, বাচ্চাদের জাঙ্ক ফুডের প্রতি একটা ইন্টারেস্ট থাকে। স্পেসিফিক কোশ্চেন আছে, আপনি একটু আগে উল্লেখ করেছেন কথাটা, যে ওয়েল অ্যান্ড সুগার ইনটেকটাকে রিডিউস করার কথা বলা হচ্ছে, স্পেসিফিক্যালি টু ফাইট ওবেসিটি, মানে স্থূলতা যেটা। তো এই যে স্থূলতা, মোটাপা, এটাকে একটা ইস্যু রাখা হয়েছে, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রাখা হয়েছে, এটা কিন্তু আগে তেমনভাবে ছিল না। এটা নতুন করে ইনক্লুড করা হয়েছে, এটার কোনো বিশেষ দিক রয়েছে? অবশ্যই। আপনি যদি দেখেন ত্রিপুরা রাজ্যের যে ডায়েট আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারে দিচ্ছি, এটা ভারত সরকার খুব অ্যাপ্রিসিয়েট করেছে। একটা ডাইভার্ট মেনু আমরা দিচ্ছি, ডাইভার্স মেনু, যেখানে কিন্তু সুগার নেই, 0 সুগার দিচ্ছি আমরা, এবং যতটুকু নুন দরকার ততটুকু আমরা খিচুড়িতে ইউজ করছি, কিন্তু সুগারি কোনো আইটেম আমরা ওইভাবে দিচ্ছি না। যদিও আমরা গুড় দিচ্ছি সেটা ভালো, সেটা কিন্তু সুগার নয়। সুগারটাকে আমরা মিস ইউজ বেশি করি আমাদের লাইফে, আমরা জানি না হাউ টু ইউজ ইট প্রপারলি। আপনি যদি দেখেন কোনো একটা বাজারে ছোট কেকের প্যাকেট 10 টাকায় আপনি খুব ভালো একটা কেক খেয়ে নিচ্ছেন, পেট ভরে যাচ্ছে, বাট সেখানে সুগার কন্টেন্ট কতটা আছে আমরা পড়াশোনা করি কিনা, প্যাকেটের পেছনে কি লেখা আছে, কতটা সুগার আছে দেখি না কেউ। এক্স্যাক্টলি, ওইটা দেখতে হবে, ওটা বুঝতে হবে, সেলফ অ্যাওয়ারনেস থাকতে হবে যে আমি যেটা খাচ্ছি, আমার বাচ্চাকে যেটা খাওয়াচ্ছি, স্কুল থেকে আসার সময় বাচ্চা হয়তো বলছে আমি এখন চিপস খাবো, আমি চকলেট চাই, আমি এখন কেক চাই, হয়তো মা বাবারা দিচ্ছে, বাচ্চার দিকে তাকিয়ে দিচ্ছে, কিন্তু কি দিচ্ছি আমি একবার পড়াশোনা করতে হবে যে সেটা কি হেলদি ফুড কিনা।
এই আনহেলদি ফুডের দিকে যে নেশাটা যাচ্ছে তার জন্য কিন্তু আমাদের বাচ্চাটা ওবেসিটিতে ভুগছে এবং দেখা যায় ওরা প্রি ডায়াবেটিক হয়ে যাচ্ছে, ইভেন হাইপার টেনশনে ভুগছে আমাদের বাচ্চারা। তো সেটা যাতে না হয়, সেলফ অ্যাওয়ারনেসের পাশাপাশি গার্জিয়ান, কেয়ার গিভার, আমি বারবার বলছি এই শব্দটা, কেয়ার গিভার যারা রয়েছেন আমাদের বাচ্চাদের, তাদেরকে বুঝতে হবে যে কি খাওয়াচ্ছে আমার বাচ্চাকে। সেখানে ওয়েলটা কম হতে হবে, সেখানে বিভিন্ন স্পাইস ইউজ করুন, হার্বস আপনারা ইউজ করুন, যত ধরনের নিউট্রিশিয়াস ফুড আপনারা খাওয়ান, কিন্তু তেল বা চিনির অপপ্রয়োগ যাতে আমরা না করি সেটা আমরা সজাগ থাকব। ম্যাডাম, আপনি বাচ্চাদের কথা যখন বললেন, তো এই পোষণ মাসের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনাদের ECCF, যেটাকে আপনার আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন বলছেন। এর মধ্যে দিয়ে কি আপনারা চাইছেন যে বাচ্চারা ছোটোবেলা থেকেই একটু সচেতন হয়ে উঠুক, কী খাচ্ছে কী খাবো জেনে বড় হোক, যাতে ভবিষ্যতে ওকে আর বোঝাতে না হয়? নিশ্চয়ই, খুব সুন্দর কোয়েশ্চেন করেছেন। এখন যে এজটা আছে, এখন যে সময়টা আছে, এটা ECCর সময়, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ভারতবর্ষে ভারত সরকার সর্বোচ্চ স্তরে এখন ECCকে সব থেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, কারণ আমরা এখন রিয়েলাইজ করেছি যে আমরা আগে পড়াশোনাটা ঠিক 3 বছর থেকেই শুরু করতাম প্রি স্কুলিংয়ে, কিন্তু দেখা গেছে যে না, এখন কিন্তু একেবারে 0 থেকে, ইভেন 6 মান্থ থেকে আপনি যদি শুরু করতে পারেন স্টিমুলেশন দেওয়া, যে বাচ্চাটা কত তাড়াতাড়ি তার মাইলস্টোন অ্যাচিভ করছে, হাঁটছে কত তাড়াতাড়ি, কথা বলা কত তাড়াতাড়ি শিখছে, রেসপন্স করা শিখছে, তার যে কেয়ার গিভার আছে তাদেরকে কী করে আমরা ট্রেনিংটা করাবো। এবং তার জন্য আমরা পোষণ ভি পড়াই ভি নামে একটা কনসেপ্ট এসছে ভারতবর্ষে, যেখানে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসির সাথে তাল মিলিয়ে আমরা আধারশিলা, নবচেতনা নামে দুটো বই পেয়েছি ভারত সরকার থেকে। সেখানে ট্রেনিং মডিউল রয়েছে। আমরা আমাদের CDPOদেরকে ট্রেনিং করিয়েছি, DPO এবং সুপারভাইজারদেরকে স্টেট লেভেলে। তার পরবর্তীতে আমরা এখন অবধি প্রায় 10,000 ওয়ার্কারকে ট্রেনিং করিয়েছি অন ECC, পোষণ ভি পড়াই ভি। এটা হচ্ছে স্টিমুলেশন ফর 0 to 3 years, আর্লি স্টিমুলেশন, এবং 3 to 6 years বাচ্চাদের পড়াশোনা করা, খেলার ছলে পড়াশোনা করা। কারণ এখনের যে ব্যাপারটা রয়েছে, খেলার ছলে আমরা যতটুকু পড়াশোনা করাবো, ওদেরকে ইনভলভ করবো বিভিন্ন অ্যাক্টিভিটি, ওদেরকে কালচারাল, আমাদের গান শোনাবো অঙ্গনওয়াড়ি সেন্টারে, ওদেরকে যোগা করানো, ওদেরকে নাচ করানো, খেলার ছলে পড়াশোনা করানো, এই যে ব্যাপারটা, তাতে বাচ্চাদের ব্রেইনটা আরও বেশি ডেভেলপড হয়, ওদের কগনিটিভ ডেভেলপমেন্ট হবে, ওদের ব্রেইন ডেভেলপমেন্ট হবে, যত ধরনের মোটর ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করি একটা বাচ্চা থেকে এই বয়সে, সেই সমস্ত ডেভেলপমেন্ট প্ল্যান করেই কিন্তু আমাদের 45 ডেজের একটা অ্যাক্টিভিটি প্ল্যান আছে। সেটা অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রতিদিন কোন দিন কী পড়ানো হবে চার্ট দেওয়া হয়েছে, সেই অনুযায়ী ফলো করে কিন্তু সেগুলো পড়ানো হচ্ছে। এবং সেখানে আপনারা জানলে খুশি হবেন যে একটা হিউজ রেসপন্স আমরা পেয়েছি, কারণ কোয়ালিটি ট্রেনিং আমরা ওয়ার্কারদেরকে প্রোভাইড করেছি, যারা কিন্তু এখন খেলার ছলে বাচ্চাদেরকে অঙ্গনওয়াড়ি সেন্টারে রাখছে। এবং তাতে কি হচ্ছে, অঙ্গনওয়াড়ি সেন্টারে বাচ্চাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের প্রতি অ্যাট্রাকশনটা বেড়েছে। যত বেশি অ্যাটেন্ডেন্স বাড়বে, যত বেশি ওরা অঙ্গনওয়াড়ি সেন্টারমুখী হবে, তত বেশি আমরা ম্যালনিউট্রিশনও ফাইট করতে পারবো এবং ওদের ECCটাও ডেভেলপমেন্ট হবে। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমরা তৈরি করছি, একটা ভালো হিউম্যান জেনারেশন আমরা গিফট করতে পারবো আমাদের দেশকে। তাই এখন থেকে আমাদেরকে ছোট থেকেই গার্জিয়ানকে সজাগ থাকতে হবে যে আমার বাচ্চাকে আমি ওই খেলার ছলে পড়াশোনাতে ইনভলভ করার ব্যাপারটা আছে কিনা। সেটা বাড়িতেও হতে পারে, অঙ্গনওয়াড়ি সেন্টারেও হতে পারে, সেটা যে কোনো প্রি স্কুল সেন্টারে হতে পারে, বাট সেই ব্যাপারটা থাকতে হবে। ECCর মাধ্যমে, পোষণ ভি পড়াই ভির মাধ্যমে আমরা এই কনসেপ্টটা এনেছি এবং এটা খুব সাকসেসফুলি প্রতিটা অঙ্গনওয়াড়ি সেন্টারে আছে। এবং আমরা প্রতিটা অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রি স্কুল কিট দিয়ে থাকি, যেখানে কালার বুক থাকবে, কালার্স থাকবে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকবে, পাজল বুক থাকবে, যেগুলো ইউজ করে বাচ্চারা ওদের যে ইনোভেশন আছে, ইনোভেটিভ আইডিয়া আছে, ইমাজিনেশন আছে, সেটা যাতে আমরা ওদেরকে মানে পাখা দিতে পারি, ওরা যাতে উঠতে পারে, ইমাজিন করতে পারে। তো বিভিন্ন ধরনের ভালো ভালো জিনিস ওদেরকে আমরা দিচ্ছি অঙ্গনওয়াড়ি সেন্টারে, সেখানে ওই বাচ্চাগুলো পাচ্ছে। এবং আপনারা জানলে খুশি হবেন, এখনের যে ফেজটা অঙ্গনওয়াড়ি সার্ভিসে, সেটা একটা রিভলিউশনের মতো। কারণ আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারে আপনারা ভিজিট করলে দেখতে পারবেন যে আমরা কিডনি শেপ চেয়ার টেবিল দিচ্ছি, চাইল্ড ফ্রেন্ডলি ফার্নিচার দিচ্ছি, যাতে বাচ্চারা বসে ভালো করে পড়াশোনা করতে পারে। ইলেকট্রিসিটি দেওয়া হচ্ছে। ত্রিপুরা রাজ্যে এই প্রথম আমরা একসাথে 5,000 সেন্টারে, অঙ্গনওয়াড়ি সেন্টারে ইলেকট্রিফাই করার ডিসিশন হয়েছে, এবং তাও আমাদের নিজেদের ফান্ড থেকে, ত্রিপুরা সরকারের ফান্ড থেকে। প্রতি মাসের বিলটা ভারত সরকার দেবে। এই বছরই আমরা অ্যাপ্রুভাল পেলাম। অলরেডি আমরা 1,000 সেন্টার প্রায় ইলেকট্রিফাই হয়ে গেছে, আরও 5,000 সেন্টার আমরা প্ল্যান করেছি। এটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে ত্রিপুরা রাজ্যে, যাতে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা সসম্মানের সাথে ফ্যানের নিচে, লাইটের নিচে বসে কাজ করতে পারে, এবং আমাদের বাচ্চারা যাতে সুবিধে মতো ফ্যানের নিচে বসে কমফোর্টেবলি পড়াশোনা করতে পারে। এর পাশাপাশি আমরা যেটা পেয়েছি, যেখানে যেখানে আমরা ইলেকট্রিফাই করতে পেরেছি, সেখানে সেখানে আমরা সক্ষম অঙ্গনওয়াড়ি করতে পেরেছি। সেটা কি? সেটা হচ্ছে ভারত সরকারের একটা খুব সুন্দর প্রজেক্ট, যেটা আলোড়ন সৃষ্টি করেছে ত্রিপুরা রাজ্যে, সমস্ত রাজ্যে। সেটা হলো
প্রতিটা সেন্টার যেটা সক্ষম হবে সেখানে ইলেকট্রিসিটি থাকতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? সেখানে আমরা পেয়েছি এলইডি টিভি, সেখানে আমরা আরও পেয়েছি, সেখানে আমরা পোষণ বাটিকা পেয়েছি, একদম চাইল্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করার মতো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সুযোগ পেয়েছি এবং রেইন ওয়াটার হারভেস্টিংয়ের সুবিধা পেয়েছি। যে এই যে সুবিধাগুলো পেলাম তাতে বাচ্চাদের কী লাভ হলো? ওরা এলইডির মধ্যে ভালো ভালো সুন্দর ভিডিও দেখতে পাচ্ছে, সেটাকে আমরা স্মার্টলি আমরা ডিজিটালি প্রেজেন্ট করছি পড়াশোনাগুলো বাচ্চাদেরকে। এছাড়াও আরওর মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল ওরা খাচ্ছে, কিচেন গার্ডেন থেকে সবজি ওরা খেতে পাচ্ছে, বাচ্চাদের খিচুড়িতে আসছে, রেইন ওয়াটার হারভেস্টিংয়ের জল স্টোর করার ব্যবস্থা রয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার এত সুন্দর হয়েছে, ওদেরকে খেলনা দেওয়া হয়েছে, টয়েস দেওয়া হয়েছে, বিভিন্ন কালারফুল জিনিসপত্র দেওয়া হয়েছে, এত সুন্দর পেন্টিং হয়েছে বাচ্চারা এখন, এবং আউটডোর গেমস দোলনা আছে, এখানে সি-স আছে। বাচ্চারা এখন আর অনেক সেন্টার থেকেই বাচ্চারা এখন ঘরে যেতে চাইছে না, ওরা বেশি সময় থাকতে বড় অ্যাচিভমেন্ট। এটা তো আপনারা চাইছিলেন একেবারে। যে বাচ্চারা অঙ্গনবাড়িতে আসবে এবং ওখানে ওরা খুব আনন্দের সঙ্গে থাকবে এবং ওদের একটা যেটা বলেন মানে হোলিস্টিক অ্যাপ্রোচ অফ ডেভেলপমেন্ট, সব দিক মিলিয়ে ওদের একটা আদর্শ শিশু হিসেবে গড়ে ওঠার সুযোগ দেওয়া হবে। ম্যাম, আপনি বাচ্চাদের কথা বললেন, ওদের ডেভেলপমেন্টের কথা বললেন, এর আগে আপনি বাচ্চাদের ফিডিংয়ের কথা বললেন, ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিংয়ের কথা বললেন। আমি একটু যদি আর একটু বড়দের দিকে যাই, অর্থাৎ চাইল্ডহুডের পরই চলে আসছে মহিলা হওয়ার আগে অ্যাডোলেসেন্স পিরিয়ড। এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটাকে অ্যাড্রেস করার জন্য আপনার কি ভাবছেন, যদি আমাকে ছোট্ট করে একটু বলেন। দেখুন, এই বয়সটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই বয়সটাতে বাচ্চারা খুব কনফিউজড হয়ে যায়, ভালনারেবল অলসো, একেবারে ভালনারেবল। তারা ভালো কি সঠিক কি কোনটা খারাপ সেটা বুঝতে ওদের একটু কনফিউজড মাইন্ড থাকে, ইনডিসিশনে ভোগে, তার জন্য অনেক সময় ওরা রং ডিসিশন নিয়ে নেয়। আমি ডিরেক্টলি কথা বলবো চাইল্ড ম্যারেজ নিয়ে, বাল্যবিবাহ নিয়ে। আপনারা জানেন বাল্যবিবাহ একটা সামাজিক ব্যাধি। এই বাল্যবিবাহ মোকাবেলায় ত্রিপুরা রাজ্য আমরা রাত দিন এক করে কাজ করছে, প্রশাসন বলুন, দপ্তর বলুন, বিভিন্ন দপ্তর কাজ করছি আমরা একসাথে। সমাজ কল্যাণ দপ্তর তো সব থেকে বেশি ইনভলভড রয়েছে, কারণ যে টিমটা ফিল্ডে কাজ করছে চাইল্ড হেল্পলাইনে সেটা সমাজ কল্যাণ দপ্তরে রয়েছে। এবার এই বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের একসাথে একযোগে কাজ করতে হবে, কারণ বাল্যবিবাহের যে কনসিকুয়েন্স রয়েছে সেটা খুব মারাত্মক। গবেষণা বলছে যত বেশি বাল্যবিবাহ হবে তত বেশি মাতৃমৃত্যুর হার হবে, মাতৃমৃত্যুর হার বাড়বে। তো একটা দেশ ডেভেলপড হচ্ছে কিনা কিন্তু তার অন্যতম প্যারামিটার মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যুর হার। তো সেটা দেখতে হবে আমাদের রাজ্যে মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার কিন্তু বেড়ে যাবে যদি বাল্যবিবাহ বাড়ে। মানে কি, একটা শিশু তার গর্ভে আরেকটা শিশু ধারণ করা কিন্তু ঠিক নয়, এবং সেই মা যদি অ্যানিমিক হয় এবং সেই গর্ভে সেই সন্তান কিন্তু অনেক সময় ডেলিভারি টেবিলে তার মৃত্যু হয়, যদি বা তার মৃত্যু না হয় স্টিল বার্থ হয় অনেক সময়, মানে মৃত বাচ্চার জন্ম হয়। তার পরবর্তীতে যদি বাচ্চা বেঁচেও যায় লো বার্থ ওয়েট, তার পুরো লাইফ সাইকেলটা নষ্ট হয়ে যায়। ইভেন ইফ সে বেঁচে যায়, সেই যে মা যার বিয়ে হলো তার যে মেন্টাল কনসিকুয়েন্স কী হয় সেটা আমরা ভাবতে পারি না। ধরুন কারোর গার্হস্থ্য হিংসার শিকার হলো, সেই তাকে যদি কেউ মারে, এটা কিন্তু কেউ দেখতে পায় চোখে যে আমাকে কেউ মেরেছে, দাগ পড়েছে, প্রুফ আছে, কিন্তু মানসিকভাবে যদি কেউ টর্চার করে সেটা কিন্তু চোখে দেখা যায় না। তো সেই বাচ্চাটা যে প্রিন্সেসের মতো করে, রাজরানীর মতো করে, রাজকন্যার মতো নিজের বাড়িতে ছিল, সে যখন হয়তো বা পালিয়ে বিয়ে করছে বা তাকে যখন জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে 18 বছরের আগে, সে কিন্তু এই দুনিয়ার এই যে কঠিন ব্যাপারগুলো, সমালোচনাগুলো সে কিন্তু ট্যাকেল করতে পারছে না, তার মধ্যে দক্ষতা নেই। অ্যাডাল্টদের মধ্যে একটু দক্ষতা থাকে যে কিভাবে আমরা নেগেটিভ সিচুয়েশনকে ডিল করব, কিন্তু সেই বাচ্চা মেয়েটা যখন নতুন একটা পরিবারে যাচ্ছে, সেই পরিবারের যে কমপ্লেক্সিটি সেটা কিন্তু সেই বাচ্চার মধ্যে সেই স্কিল নেই, দক্ষতা নেই যে কিভাবে সেটা ফাইট করতে হবে। সে মেন্টাল ডিপ্রেশনে ভোগে, অনেক সময় দেখা যায় যে ওরা সুইসাইডও করে। তো তাতে কি হচ্ছে, আমাদের কিন্তু মহিলারা, আমাদের মেয়েরা, আমাদের দেশের যে ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, সেখানেও কিন্তু আমরা পিছিয়ে যাব যদি আমাদের মেয়েদের এইভাবে 18 বছরের আগে বিয়ে হয়ে যায়। কীভাবে ওয়ার্ক ফোর্স পার্টিসিপেশন যেটা রয়েছে, মহিলা এবং পুরুষের যদি কম্পারিজন করুন, মহিলারা কিন্তু পিছিয়ে আছে। মানে কাজ তো মহিলারা সারাদিন করছে বাড়িতে, বাট উইথ রিগার্ড টু পেমেন্ট, যে আমি প্রফেশনালি পেমেন্ট পাচ্ছি, সেটা কিন্তু ইকুয়ালি ম্যানের সাথে হচ্ছে না, কারণ আমাদের মেয়েগুলোকে আর্লি আমরা বিয়ে দিয়ে দিচ্ছি। ওয়ার্কফোর্স পার্টিসিপেশনে মেয়েরা যদি পিছিয়ে যায়, আমাদের কান্ট্রি ডেভেলপমেন্টও এফেক্ট হচ্ছে। তো ওভারঅল ইম্প্যাক্ট হচ্ছে পুরো দেশের মধ্যে। বাচ্চার মেয়েটা নিজেরও ডিপ্রেশনে ভুগছে যে জীবনে কিছুই করতে পারলো না, তার হেলথ কনসিকুয়েন্স রয়েছে, দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট এফেক্ট হচ্ছে। পুরো যে ব্যাপারটা রয়েছে সেটা আটকাতে গেলে আমাদেরকে বাল্যবিবাহকে আটকাতে হবে এবং জন আন্দোলনের রূপ নিতে হবে, কারণ এটা শুধুমাত্র একটা দপ্তরের কাজ আর রয়নি, সেটা কিন্তু সমাজের সবাইকে একসাথে হয়ে যারা বাল্যবিবাহ তারা দিচ্ছে বা বাচ্চারা যারা এইভাবে এই ডিসিশনগুলো নিচ্ছে, ইনডিসিশনে ভুগছে এবং রং ডিসিশন নিচ্ছে, ওদেরকে বোঝাতে হবে, ভালোভাবে বোঝাতে হবে। আইন রয়েছে, সেই আইন প্রয়োগ করতে হবে এবং তার মাধ্যমে কিন্তু মোকাবিলাটা করতে হবে। এবং যেটা আপনি বারবার বলছেন যে বাল্যবিবাহ কিন্তু প্রতিরোধ করা যায়,
মানে নিশ্চয়ই। প্রতিরোধযোগ্য। নিশ্চয়ই। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে, যেটা আপনি বললেন যে শুধু একটা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর নয়, সবগুলো দপ্তর প্রশাসন সবাই মিলে একসাথে যদি চেষ্টা করে, এবং এক্ষেত্রে আমার মনে হয় শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনি বারবার গাইডেন্সের কথা বলছেন, হ্যান্ড হোল্ডিংয়ের কথা বলছেন, ওদেরও বোধহয় একটা দায়িত্ব থেকেই যায় ছেলে মেয়েদের একটু বোঝানো, স্ট্রিমলাইন করা, সঠিক রাস্তায় আনা। নিশ্চয়ই আমরা রেগুলার বেসিসে টিচারদেরকে ট্রেনিং করাচ্ছি, শিপার্ডের মাধ্যমে ট্রেনিং হচ্ছে এবং বিভিন্নভাবে ট্রেনিং হয়েছে যে কিভাবে চাইল্ড ম্যারেজের কী কী লক্ষণ রয়েছে। একটা বাচ্চা 7 দিন স্কুলে এলো না, ক্লিয়ার সিমটম যে তার বাড়িতে কিছু একটা চলছে, তার বাল্যবিবাহের হয়তো কিছু একটা প্ল্যান চলছে, তো সেই জায়গায় টিচার কিন্তু বাড়িতে ভিজিট করতে পারে, সেই বাচ্চাটাকে আবার স্কুলমুখী করতে পারে, গার্জিয়ানকে বোঝাতে পারে। সব থেকে বড় ব্যাপার হলো যদি কেউ মনে করে যে আমি বাড়িতে ভিজিট করবো না, তাহলেও যদি 1098-এ ফোন করে, যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ কোনো বাল্যবিবাহের খবর পেয়েছে, কোনো নিমন্ত্রণ পেয়েছে বাল্যবিবাহের, প্রথম যখন আমরা নিমন্ত্রণ পাবো আমরা আগে এইজটা দেখবো, বাচ্চাটার বয়স কী। যদি দেখি যে তার বাল্যবিবাহ শিকার হচ্ছে, তাহলে আমরা 1098-এ ফোন করে কিন্তু সেই বাল্যবিবাহটা তৎক্ষণাৎ আটকাতে পারবো, একটা বাচ্চার জীবন আমরা পাল্টাতে পারবো, তাকে বাঁচিয়ে দিতে পারবো। এই 1098-এ ফোন করলে চাইল্ড হেল্পলাইন টিম ইমিডিয়েটলি গিয়ে এসডিএম এর টিমের সাথে গিয়ে একসাথে গিয়ে, কারণ এসডিএম হচ্ছে চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অফিসার, সেই বিয়েগুলো আটকাচ্ছে। এবং এই বিয়েও যদি কারোর হয়ে যাচ্ছে এবং সেই মেয়ে যদি 18 বছর হয়েও যায়, তারপরেও 2 বছর কিন্তু সময় আছে সেই বিয়েটাকে নাল অ্যান্ড ভয়েড করার। শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে এসডিএমকে যে সেই বিয়েটা আমি চাইনি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, আমি বুঝতে পারিনি বা আমি নিজেই না বুঝে পালিয়ে গেছিলাম, সেই বিয়েটা কিন্তু নাল অ্যান্ড ভয়েড হবে। তো সেইভাবে সেই বাচ্চার যদি কোনো ধরনের প্রেগনেন্সিও হয়, সে যদি সারেন্ডার করতে চায়, সমস্ত দপ্তর, আমাদের দপ্তরে সে সমস্ত ব্যবস্থাপনা রয়েছে, আমাদের হোমের মাধ্যমে সেই বাচ্চাগুলোর কেয়ার করার ব্যবস্থা রয়েছে। মানে সেই বাচ্চা যদি বাড়িতেও থাকতে চায়, যে বাল্যবিবাহ হয়ে গেছে, আমি ভুল হয়ে গেছে আমার, আমি নিজে পালিয়ে গেছিলাম, বা মা বাবা রিয়েলাইজ করেছে আমরা ভুল করেছি, বাচ্চাকে বাড়িতে এনেছি, তার পড়াশোনার জন্য কিন্তু স্পন্সরশিপ স্কিম রয়েছে। বাড়িতে বসে 4000 টাকা মাসে সে পেতে পারবে তার পড়াশোনার জন্য। তার জন্য সমাজ কল্যাণ দপ্তরের জেলার অফিসে আবেদন করতে হবে। আচ্ছা ম্যাম, আপনি বিস্তারিত করেই বললেন বাল্যবিবাহের কথা, যেটা আপনি বললেন আবার রিপিট করি দর্শক বন্ধুদের জন্য, 1098 এই ফোন নম্বরটা দয়া করে নোট করে রাখবেন। যদি কখনও কোথাও আপনাদের নজরে আসে, আপনাদের গোচরে আসে, দয়া করে এই নম্বরে ফোন করবেন। ম্যাম রয়েছেন, ওনার টিম রয়েছে, দে উইল টেক কেয়ার। ম্যাডাম, ওদের পরিচয় গোপন থাকবে ফোন করলে? নিশ্চয়ই, কেউ যদি পরিচয় গোপন থাকবে, আপনারা ফোন করে শুধু বলবেন যে এই জায়গাতে এই বাল্যবিবাহ হতে যাচ্ছে, বাকিটা ওরা চেষ্টা করবেন প্রতিরোধ করার। ম্যাম, আপনি এনিমিয়ার কথা বলছেন, আমি আগেও একবার বলছেন, আমি একটু স্পেসিফিক্যালি ছোট্ট করে জানবো, অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, রক্তাল্পতার ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ কেন হয়ে দাঁড়িয়েছে? কারণ অনেককে আমি দেখি প্রেগন্যান্ট হওয়ার পর প্রথমবার ব্লাড টেস্ট করান, তখন গিয়ে ধরা পড়ে যে অলরেডি শি হ্যাজ বিন এনিমিক ফর ইয়ার্স। এই দিকটা একটু ছোট্ট করে যদি আমাদের বলেন। আমি বলি, একটা বাচ্চা যদি এনিমিক হয়, ঠিক আছে, একটা বাচ্চা যদি এনিমিক হয়, বা আমরা যদি শুধু এনিমিয়া কেন, যে কোনো সমস্যায় যদি আমরা ভুগি, আমার বাচ্চা যদি এনিমিয়া হয়, তার যদি নিউমোনিয়া হয়, ঠিক আছে, তার কিন্তু ফাইট করার ক্ষমতাটা কমে যাবে। যে কোনো ধরনের মরণ ব্যাধি হলে শরীর কিন্তু ফাইট করতে পারবে না। তাই আমাদের বাচ্চাদেরকে ভালো করে খাওয়াতে হবে যাতে আমাদের বাচ্চারা এনিমিক না হয়। পেটে যদি কৃমি থাকে তাহলেও সে এনিমিক হতে পারে। তার জন্য ডিওয়ার্মিং প্রোগ্রাম খুব ইম্পর্টেন্ট। বছরে 2 বার আমরা ডিওয়ার্মিং প্রোগ্রাম করি, যেখানে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয় বাচ্চাদেরকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যাতে বাচ্চাদের পেটে কৃমিটা না থাকে, এবং কৃমি থাকলে তার মধ্যে এনিমিয়া হতে পারে। এনিমিয়া হলে তার লেথার্জিক হবে, তার পড়াশোনায় মন হবে না, সে স্কুলে তার অ্যাটেন্ডেন্স কমে যাবে, ওভারঅল অসুস্থ হবে, ফাইট করতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার ওভারঅল একাডেমিক এক্সেলেন্স তার থাকবে না, তার ক্যারিয়ার গ্রোথ হবে না। তখন পরে ছেলেকে বা মেয়েকে দোষ দিয়ে লাভ নেই। আগেই যদি আমরা কেয়ারফুল থাকি যে বাচ্চাকে কি খাওয়াচ্ছি, ভালো কিছু খাওয়াচ্ছে কিনা, নিউট্রিশিয়াস ফুড খাওয়াচ্ছে কিনা, জাঙ্ক ফুড নয়, শুধু পেট ভরাটা ইম্পর্টেন্ট নয়, ভালো খাদ্য, সুখাদ্য, এবং যেগুলো খাদ্য নিউট্রিশিয়াস ভ্যালু রয়েছে ফুডের মধ্যে সেগুলো খাওয়াচ্ছে কিনা, তাহলে কিন্তু আমার বাচ্চা ভবিষ্যতে ভালো করতে পারবে। ইকুয়ালি আমাদের প্রেগনেন্ট মহিলারা, কারণ সে শুধুমাত্র নিজের জন্য খাচ্ছে না, গর্ভে সন্তানও রয়েছে, পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে হবে, আইএফএ খেতে হবে, এবং আমাদের মহিলাদেরকে আইএফএ পিএইচসি থেকে দেওয়া হয় বা হেলথ সেন্টার থেকে দেওয়া হয়, এবং শিশু যারা রয়েছে আমাদের, তাদেরকে কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টারে আইএফএ সিরাপ খাওয়ানো হয়। তো সেই দিকে আমরা সজাগ থাকবো। আমাদের আইএফএ চেকিং, আমাদের ব্লাড টেস্ট করাতে হবে, দেখতে হবে আমরা কিভাবে। আপনারা বুঝবেন, সাধারণত আমরা কিন্তু সবাই মেডিকেলি আমরা বুঝবো না, টেস্ট বাড়িতে করতে পারবো না। যদি আমরা হাতের তালুটা দেখি সাদা হয়ে গেছে, চোখটা এইভাবে করে নিয়ে সাদা হয়ে গেছে, মুখটা পেইল লাগছে, বুঝতে হবে যে এনিমিয়া হয়েছে। অনেকেরই এনিমিয়া হতে পারে, আপনারা হতে পারে, আমার মহিলাদের বেশিরভাগ এনিমিয়া হতে পারে। তো সেটা আমরা সজাগ থাকতে হবে, যে কোনো সময় যে কোনো কেউ এনিমিক হতে পারে। খাওয়া খাদ্য ভালো করে খেতে হবে, চেকিং করতে হবে, যখনই মনে হচ্ছে একটু দুর্বল ফিল করছেন, লেথার্জিক ফিল করছেন, ডিজিনেস আসছে, আপনাদের কিন্তু এনিমিয়া চেকটা করতে হবে। অনুষ্ঠান একদম শেষ দিকে চলে এসেছি, আপনি আগেও একবার মেন স্ট্রিমিংয়ের কথা বলেছেন, আমি একটু আলাদা করে জানতে চাই আপনার কাছে, এই যে মেয়েদের, মায়েদের, নারীদের
কিশোরীদের, শিশুদের বা বাল্যবিবাহ, এতগুলো বিষয় নিয়ে আমরা কথা বললাম। এর মধ্যে আপনি স্পেসিফিক্যালি পুরুষদের, মিনস দাদা বলুন, কাকা বলুন, বাবা বলুন, বাড়ির পুরুষ মেম্বার যারা রয়েছেন ওদের ভূমিকাটাকে আপনি কতটা গুরুত্বপূর্ণ দেখেন বা কতটা হাইলাইট হওয়া দরকার বলে মনে করেন, ওদের রোলটা? এটা বলার সাপেক্ষ রাখে না যে আমাদের যে পুরুষ মানুষরা রয়েছেন আমাদের পরিবারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওদের কাছে ডিসিশন মেকিংটা অনেক ক্ষেত্রে থাকে, কারণ মোস্ট অফ দ্য কেসেস ওনারা আর্ন করছেন মানি। এখন এই জায়গায় দাঁড়িয়ে ডিসিশন মেকিংটা এরকম হতে হবে যে আমি আমার বাড়ির মেম্বারদের জন্য ভালো কি করব, সেটা খাওয়া খাদ্য থেকে শুরু হোক, সেটা ফুড হ্যাবিটস হোক, এবং পাশাপাশি আমরা আমাদের বাড়ির যারা রয়েছে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি বাড়িতে যে মহিলা রয়েছে, প্রেগনেন্ট হোক, বাচ্চা হোক, যে কোনো বয়স সন্ধিকালের মেয়ে হোক, তাদেরকে আমরা কি করে ওয়ার্কআউট করাবো, ফিজিক্যালি ফিট রাখবো, নিজেও ফিজিক্যালি ফিট থাকবো। শুধু খাওয়া খাদ্য নয়, ওয়ার্কআউটও করতে হবে, সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, সেদিকে নজর রাখতে হবে। দিনে অ্যাটলিস্ট 1 ঘন্টা ওয়ার্কআউট যাতে আমরা সবাই করতে পারি, সেটা কিন্তু পুরুষ বলুন মহিলা বলুন সবাইকেই করতে হবে। যারা পুরুষ রয়েছেন, যদি মনে করছি আমরা উই আর দি ডিসিশন মেকার, দেন উই হ্যাভ টু ডিসাইড কারেক্ট ফর আওয়ার ফ্যামিলি, মানে পরিবারের জন্য সঠিক সিদ্ধান্ত আমরা নেব, যে সিদ্ধান্তটা হবে আমার পরিবারের সুস্বাস্থ্য রক্ষায়, এবং সেই সুস্বাস্থ্য রক্ষার জন্য যা আমার করণীয় সেটা আমি করব। সেটা হতে পারে ডায়েটারি কারেকশন ইন দ্য ফ্যামিলি, যে জাঙ্ক ফুড, সে নো টু জাঙ্ক ফুড, উই কান্ট ইট জাঙ্ক ফুড এনিমোর ইন দ্য ফ্যামিলি, সেই ডিসিশন আমরা নিতে পারি। আমার বাচ্চা যদি ভালো কিছু চাই, চকলেট চাই, কোল্ড ড্রিঙ্ক চাই বা চিপস চাই, সেই জায়গায় রিপ্লেস করতে হবে ফ্রুটস দিয়ে বা কোনো ভেজিটেবল দিয়ে, সেই জায়গাগুলো দেখতে হবে। এবং আমাদের যারা প্রেগনেন্ট মহিলা রয়েছে তাদেরকে যাতে আমরা টাইমলি হসপিটালে নিতে পারি, কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে আমি কমপ্লেন পাই আমরা যে হাজব্যান্ড তো আমাকে হসপিটালে নিয়ে যায় না, আমাকে তো একবারও ডাক্তার দেখাচ্ছে না, আমি তো প্রেগনেন্ট। গার্হস্থ্য হিংসায় বেশি ঘটনাগুলো ঘটছে। সেই জায়গায় আমি সমস্ত যারা হাজব্যান্ডরা রয়েছেন, যাদের বাড়িতে গার্হস্থ্য হিংসা হচ্ছে, তাদেরকে আমি আবেদন করব, এই অবস্থায় কিন্তু প্রেগনেন্ট মারা সব থেকে বেশি সেন্সিটিভ সিচুয়েশনে থাকেন। এবং শুধু প্রেগনেন্ট মা নয়, গর্ভে কিন্তু আপনারও সন্তান রয়েছে। আপনার দায়িত্ব কিন্তু সেই প্রেগনেন্ট মহিলাকে, আপনার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তাকে তার এএনসি করানো এবং তার টিকাকরণ থেকে শুরু করে আইএফএ সবটাই যোগান আপনাকে করতে হবে। সেই দায়িত্বটা পালন করতে হবে, সেটা করতেই হবে। আর এছাড়া কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। আমাদের মায়ের মৃত্যু, প্রেগনেন্সি রিলেটেড ডেথ এবং শিশু মৃত্যু জন্ম থেকে 1 বছরের মধ্যে, এই কেয়ার সব থেকে ইম্পর্টেন্ট। এটা যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে আমরা সঠিক সেন্সে ডিসিশন মেকার হব। ম্যাম, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আজকে এতক্ষণ আমরা কথা বললাম 8ম রাষ্ট্রীয় পোষণ মাস নিয়ে। 2018 থেকেই কর্মসূচি চলছে, প্রায় 140 কোটির বেশি কর্মসূচি আয়োজিত হয়েছে আমাদের দেশে, এবং আপনি যেটা বলেছেন গোটা বিশ্বের কাছে এটা নজির হয়ে গেছে, উদাহরণ হয়ে গেছে যে কীভাবে আমরা শিশু এবং মায়েদের স্বাস্থ্যের যত্ন নিচ্ছি। এবং এই ক্ষেত্রে ম্যাম যে কথাগুলো বলেছেন, ছোট্ট করে বলতে গেলে এমন দাঁড়ায় আমাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে সঠিক খাবার খেতে হবে, সঠিক পরিমাণে সঠিক সময়ে খেতে হবে, একটু শরীরচর্চা করতে হবে, নিয়মিত ডাক্তারের কাছে যেতে হবে, চেক আপ করাতে হবে, জাঙ্ক ফুড বা যেগুলো আমাদের না খেলে ভালো হয় সেগুলো অ্যাভয়েড করতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের সবার নিজেদের এবং পরিবারের সদস্যদের শরীর সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। এই কথা দিয়ে, এই বার্তা দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ কথা বললেন ডক্টর চন্দ্রাণী বিশ্বাস ম্যাম, যুগ্ম অধিকর্তা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। ম্যাম, ইট হ্যাজ বিন এ প্লেজার। আমরা আশা করব আমরা আবার কথা বলবো। আর আপনি যেটা বলেছেন যে সবার খাবার থালায় বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ থালি থাক, পুষ্টিকর খাদ্য থাক। আপনাকে আবার অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক বন্ধুরা যারা এতক্ষণ আমাদের প্রোগ্রাম দেখলেন, সবাইকে অনেক ধন্যবাদ। আশা করব এই আলোচনা আপনাদের কাজে লাগবে। আসুন আমরা সবাই সচেতন হই, আমরা গড়ে তুলি সুপোষিত ভারত এবং আমরা এগিয়ে যাই বিকশিত ভারত হওয়ার লক্ষ্যে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।